কামালপুর মোহাম্মদ হাশিম উচ্চ বিদ্যালয়ের 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এর আজকে সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, অত্যন্ত প্রিয় শিক্ষক জনাব বেলাল স্যার, উপস্থিত আছেন আমার আরেক প্রিয় শিক্ষক পার্টি স্যার, মনিত স্যার, উপস্থিত আছেন আমাদের কাকা হুমায়ুন কবির সাহেব, আমাদের শাহাবুদ্দিন স্যার, লিটন স্যার, সাদ্দাম স্যার, আমাদের আশিক স্যার, আমাদের পলাশ স্যার, মনিত স্যার, এবং আমার সম্মুখে এখানে দুজন মেহমান আছেন, আমাদের আলিয়া মেম্বার এবং আমাদের সাইকুল সহ আমার সম্মুখের আমার অনেক প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এখানে যখন বক্তব্য শুরু করব তখন আসলে বিশ্ব মুসলিম একটা ভয়াবহ শূন্যতা, একটা ভয়াবহ অবস্থা পার করতেছে। ফিলিস্তিনের গাজা এবং রাফা শেষ হয়ে গেছে বললেই চলে। 1,17,000 মানুষের আবাস, এখন সেখানে কোনো মানব না। সেই সাথে আমি যখন বক্তব্য দিচ্ছি, সারা পৃথিবীর অসংখ্য হাসপাতালে আইসিইউতে অসংখ্য মানুষ কাতরাচ্ছে, অসংখ্য মানুষ গত 15 দিন হয়তো কোনো খাবার পায় নাই, অসংখ্য মানুষ অর্থনৈতিক কষ্টে ভুগতেছে, অসংখ্য মানুষ ঘুম কি জিনিস এটা হয়তো 10 দিন, 15 দিন, 20 দিন চোখে ঘুম নাই। এরকম অসংখ্য ঘটনা সারা বিশ্বের মধ্যে চলমান। এই অসংখ্য দুর্বিষহ ঘটনার মধ্যে দিয়েও আমরা যে সকলে ভালো আছি, এই জন্য আমরা খোদা তাআলার কাছে শুকরগুজার করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিদায় জিনিসটা আসলে বড় কষ্টের। বিদায়টা আসলে দেওয়াটা মানে নিদারুণ কষ্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা মনের ভিতরে আসলে অনুমান করা যায় বিদায় জিনিসটা যে আসলে কি পরিমাণ কষ্ট। সম্মানিত শিক্ষার্থী, তোমাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, তোমরা 5 বছর প্রাইমারি স্কুল সহ কেউ 10 বছর এখানে পার করছো। তো তোমরা আসলে বিদায়টা নিবা, বিদায়টা যেন চিরস্মরণীয় যেন হয়ে থাকে। তোমরা আজকে এখান থেকে এমন ভাবে যাবা যেন একজন শিক্ষকও তোমাদের উপরে কোনো রকম মনোকষ্ট রাখতে না পারে। তোমরা সকল শিক্ষকের কাছে ক্ষমা চেয়ে নিবা। আর হচ্ছে এখন তো আর পড়ালেখার কথা ওইভাবে বলেও কোনো লাভ নাই, সময় কম। এখন এসে যাই তোমার বিষয় ভিত্তিক পড়াশোনা, যেদিন যে পরীক্ষা ওই দিন ওই বিষয়ের পড়া। আসলে পারপাস আনরিলেটেড চুজ টু ডু একটা কথা আছে, যে আমাদের এখন পারপাসটা হলো পড়ালেখা। এখন আমরা পড়ালেখাটা হলো আমাদের পারপাস রিলেটেড, বাট আমরা পারপাস রিলেটেড ওয়ার্ক না করে আমরা করি কি পারপাস আনরিলেটেড চুজ টু ডু। এটা আসলে করা যাবে না। আর তোমাদের এই সার্টিফিকেটটা যদি ভারী হয়, যদি স্ট্রং হয়, সারা জীবন তুমি কিন্তু এটার একটা সুখ অনুভব করবা। ইংরেজিতে এরকম একটা কথা আছে, when root is oil then fruit is oil। যখন শিকড়টা মজবুত হয়, গাছটা যখন স্ট্রং হয়ে যখন বেড়ে ওঠে, তখন এখান থেকে কি ভালো ভালো ফল আসে। 100 তলা ভবন যে দাঁড়ানো আছে, 100 তলা ভবন যে দাঁড়ানো আছে, ওটার শিকড় কিভাবে ছড়ানো, না হলে কি 100 তলা ভবনটাকে দাঁড়াতে পারতো? তার মানে এটা রুট কি অনেক স্ট্রং বিদায় এটা এভাবে শত ঘূর্ণিঝড় বলো যাই বলো এটার মধ্যেও কি টিকে থাকে। তাহলে এখন তোমাদের এই মেট্রিক পরীক্ষার রেজাল্টটা আমি ধরে নিলাম এটাই তোমাদের কি রুট। এটা যদি স্ট্রং হয় তাহলে এটার পরে ওই যে বহুতল ভবন যেভাবে টিকে থাকে, তোমরাও এভাবে কি সব জায়গায় আগাই থাকবা। আর যদি এটা যদি দুর্বল হয়ে যায়, এটা যদি নরমাল হয়ে যায়, তাহলে কিন্তু পরে তুমি অনুতাপ, পরে তুমি আফসোস করবা, কিন্তু তখন আর আসলে কিছুই করার থাকবে না। আমাদের স্যাররা আসলে দিক নির্দেশনামূলক অনেক কথাই বলছে, আমি আসলে অত কথা বলে সকলের গুরুত্বপূর্ণ সময় আমি ওভাবে নষ্ট করব না। এখানে আসলে তোমাদের যখন মেট্রিক পরীক্ষাটা শেষ হয়ে যাবে, যখন তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবে, আমাদের এখানে যারা মেধাবী স্টুডেন্ট আছে তারা অনেকেই ভালো কলেজে ভর্তির জন্য চেষ্টা করবে না? তো এখন মনে করো বাংলাদেশের 3টা কলেজে পরীক্ষার মাধ্যমে স্টুডেন্ট নেয়। এই 3টা কলেজের নাম কি? একটা হলো নটর ডেম, একটা হলো হলি ক্রস, আর একটা হলো সেন্ট জোসেফ। তাহলে এই 3টা কলেজে পরীক্ষা দিয়ে যারা চান্স পাইবো তারা কি সেখানে পড়ার সুযোগ পাবে। এই
বিদ্যালয়ের স্টুডেন্ট আমার মেয়ে জাহিন তাহসিন হাবিবা, তোমরা তারে চিনো। সে এখান থেকে পড়ালেখা করে কি হলি ক্রসে চান্স পাইছে। এখন এখানে চান্স পাওয়ার জন্য কিছু ফর্মুলা, যেহেতু মেয়েটারে আমিই পড়াইছি, এখান থেকে যখন সে মেট্রিক পরীক্ষা দিয়ে শেষ করে গেছে, এরপর থেকে হলি ক্রসের পরীক্ষা দেওয়ার দিন পর্যন্ত আমি ওরে নিয়ে কি ছিলাম, পড়েছিলাম। তো ওখানে তোমার মেট্রিক পরীক্ষা পর্যন্ত তুমি যতটুকু পড়ো, এই মেট্রিক পরীক্ষা পর্যন্ত তুমি যতটুকু পড়ো, এরপরে কি তোমার পড়া কি শেষ? এটার পরে কি পড়া শেষ কিনা? এটার পরে আমি খেয়াল করছি মেট্রিক পরীক্ষা পর্যন্ত যেটুকু আমার মেয়ে পড়ছে, পরবর্তী যে রেজাল্টের আগ পর্যন্ত যে সময়টা, তার চেয়ে বহু গুণ বেশি সে পড়ছে। এই সময় সে অনলাইনে কোচিং করছে। অনলাইনে তোমরাও পরীক্ষার পরে, এখন তো আর সুযোগ নাই, 10 মিনিট স্কুল, টেকনিক এডুকেশন, এডু পরিবার সহ অনেক জায়গাতেই এই কোচিং, মানে তোমার এই হলি ক্রস কলেজ বা নটর ডেম কলেজে কিভাবে পড়ালেখা করলে চান্স পাওয়া যায়, এটার উপরে কি হয়, কোচিং হয়। তোমরা ইচ্ছা করলে ওই কোচিংগুলো নিতে পারো। আর তোমাদের মূল বইতে কিন্তু ফোকাস দিবা। কিসে ফোকাস দিবা? মূল বইতে ফোকাস দিবা। যারা আর্টসের স্টুডেন্ট আছো, ওইখানে কিন্তু অর্থনীতি থেকেও 6 নম্বরের পরীক্ষা হয়। তো এখন এখানে আমাদের স্কুলে তো অর্থনীতি বিষয়টা পড়ানো হয় না। অর্থনীতি বিষয়টা কি পড়ানো হয়? পড়ানো হয় না। তো হাবিবার ক্ষেত্রে আমি যেটা করছি, আমি গুগল থেকে ডাউনলোড করে অর্থনীতি বইটা কি করছি, বের করছি। ওই সময়টাতে সে কি অর্থনীতিও পড়ছে। তাহলে তোমাদেরও তো যারা আর্টসে আছো, তাদের তো অর্থনীতি নাই। তোমরা একটা অর্থনীতির পুরান বই, অথবা আমার কাছে ওই বইটা আছে, তোমরা যদি কেউ নিতে চাও তাহলে ফটোকপি করে নিয়ে আমার মূল কপি আমারে ব্যাক দিতে পারবা। আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তারা গ্রুপিয়াল বিষয়গুলা সাথে সাধারণ জ্ঞান আর হলো বাংলা, ইংরেজি, গণিত। গ্রুপিয়াল বিষয়, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত, ওই বিষয়গুলো তোমরা কি পড়বা। এখন কথা হচ্ছে, তোমরা যে পড়বা, A+ না পেলে তো তোমরা ওইখানে পরীক্ষা দিতে পারবা না। এই শোনো, A+ না পেলে তো তোমরা সায়েন্সের যারা আছো, A+ না পাইলে ওইখানে কি পরীক্ষায় দেওয়া যাবে না। তাহলে তোমরা প্রথমে A+ কি করতে হবে, নিশ্চিত করতে হবে। A+ নিশ্চিত হওয়ার পরে তোমরা ওইখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাইবা। আর যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আছো, তারা যদি A পাও, মানে 4 পয়েন্টের উপরে যদি তারা পাও, তাহলেও তারা কি পরীক্ষা দেওয়ার সুযোগ পাইবা। তাহলে তোমরা যারা ওইখানে পড়তে চাও, তারা কিন্তু মেট্রিক পরীক্ষার পরে পড়া কিন্তু বন্ধ করা যাবে না। তোমরা তারপরেও পড়বা। আচ্ছা, আমাদের এই স্কুল থেকে যদি একজন স্টুডেন্ট যদি ওইখানে চান্স পায়, এটা কি আমাদের জন্য গৌরবের হবে না? হ্যাঁ, তাহলে আমরা কি চাই না কামালপুর স্কুলের প্রেস্টিজটা বাড়ুক? আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই ওই চেষ্টাগুলো করবা। আর আরেকটা কথা হলো, এবার কিছু আমি নীতি কথা দেখি বলি। তোমরা আমাদের একটু হাত তুলে দেখাও যে তোমরা যারা আসো, বাকি জীবনে তোমরা নেশার রাজ্যে প্রবেশ করবা না। নেশার রাজ্যে প্রবেশ করবা না, হাত তুলে দেখাও। ছেলে মেয়ে, এখন মেয়েরাও ড্রাগস নেয়। হ্যাঁ, তাহলে নেশার রাজ্যে, ওই মেয়েটা মনে হয় নেশার রাজ্যে ঢুকবে। সবাই হাত তুলে দেখাও, আমরা নেশার রাজ্যে প্রবেশ করব না। ঠিক আছে? হ্যাঁ, হাত নামাও। এবার আবার হাত উঠাও যে আমি আমার পিতা মাতা এবং শিক্ষকের সাথে বাকি জীবনে কোন রকমের বেয়াদবি করব না। হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও, হাত নামাও, হাত নামাও। আচ্ছা শুনো, এবার আসো, মানুষ আসলে চেষ্টা করলে মানুষ সফল হয়, এটা কে কে বিশ্বাস করো? চেষ্টা করলে সফল হয়, কে কে বিশ্বাস করো? সবাই আমরা বিশ্বাস করি। আসলে মানে সফল হওয়ার একটা সোজা ফর্মুলা আমি বাতাই দিই, তোমরা এটা মনে রাখবা। আর কিছু পারো না পারো, ধার কর্য করে হলো, মনে করো তোমরা এই করো 10 বিঘা, 10 বিঘা সম্পদ কিনো, যেভাবেই হোক। 10 মানে এটা হচ্ছে তাই কি ভাইরাল হওয়ার ফর্মুলা বলতেছি। 10 বিঘা সম্পদ কিনো, এটার 5 বিঘা থেকে তুমি একটা কোদাল কিনো আর একটা কি ওড়া কিনো। এটার 5 বিঘা থেকে তুমি একক, অন্য কেউ না, তুমি একক প্রতিদিন এখান থেকে কি মাটি নিয়ে অবশিষ্ট 5 বিঘার মধ্যে নিয়ে ফেলবা। প্রতিদিন 2 ঘন্টা করে করো। প্রতিদিন কয় ঘন্টা করে? 2 ঘন্টা করে করো। এভাবে করতে 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 তুমি যদি 5 বছর করো, তুমি যদি 7 বছর করো, তাহলে এটা কি পরিমাণ এক সাইড পাহাড় হবে আর এক সাইড কি পরিমাণ গর্ত হবে, তুমি কি চিন্তা করতে পারছো? যখন তোমার একক চেষ্টায় একটা বিশাল পাহাড়ের মতো হয়ে যাবে আর একটা বিশাল গর্তের মতো হয়ে যাবে, তাহলে দেশব্যাপী একটা আলোড়ন হবে কিনা যে একজনের একক প্রচেষ্টায় একটা বিশাল গর্ত এবং একটা বিশাল পাহাড় হয়েছে। তখন তোমার দেখার জন্য বহুত সাংবাদিক, বহুত মিডিয়া নানাভাবে আইব, তোমার ভিডিও করবো, তুমি ভাইরা। এখন এটা হলো একটা, এটা এই গল্পটা আমি এটা বুঝাইতে চাইছি
যে আসলে পরিশ্রম করলে আমরা কি সফল হব। এখন এই পরিশ্রমটা এখন তোমাদের ওই যে একটু আগে বললাম পারপাস রিলেটেড পরিশ্রম। তাহলে এখন তোমাদের কোন পারপাস? তোমাদের পারপাস হলো পড়াশোনা। তাহলে পড়াশোনা রিলেটেড পরিশ্রমটা যদি তোমরা করো তাহলে তোমরা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আসেনি। মানুষ আসলে পরিশ্রম করলে তেমন একটা ব্যর্থ হয় না। এই মেয়ে, একদিনে আমি যদি এক ঘন্টা একটা কাজ করি বা দুইটা কাজ করি তাহলে আমি 12 ঘন্টা ঘুমের দিকে দিলাম আর 12 ঘন্টা আমি কি করলাম? আমার কর্মের দিকে দিলাম। আমি যদি ভালো কাজ করি তাহলে আমি 12 ঘন্টায় কয়টা কাজ করতে পারবো? 12 ঘন্টায় আমি 24টা কাজ করতে পারবো। আচ্ছা 24টা কাজ করলে আমার কয়টার মধ্যে ব্যর্থতা আসতে পারে? 24টা কাজ করলে আমার হয়তো একটা বা দুইটা, অনেকে ব্যর্থ হয়ও না। তাহলে 24টা কাজ করলে আমার হয়তো সর্বোচ্চ 4টা কাজে কি ব্যর্থতা আসতে পারে। আমার কয়টা কাজে ব্যর্থতা আসতে পারে? 4টা। তাহলে আর কয়টা কাজ আমার ঠিক